হাওড়া শহরের বৃন্দাবন মল্লিক লেনে সেদিন কিভাবে যে গেছিলাম এখন আর তা মনে পড়ে না। অবশ্য মনে পড়বেই বা কী করে, সে কি আজকের কথা? 1980-81 সনের ঘটনা বোধহয় সেসব। মনীশবাবু মানে আমাদের মনীশচন্দ্র মৈত্রর সঙ্গে তারই আনা একটা গাড়িতে আমি আর আমার দাদা গেছিলাম। ওর বাড়ির নিচে কাচের চুড়ি তৈরি হতে দেখে খুব অবাক হয়েছি, কিন্তু সব থেকে ভালো লেগেছে চা সম্পর্কে ওর গভীর জ্ঞান দেখে। আমার দাদা তখন ক্যারিট মোরান্ট অ্যান্ড কোম্পানির ওখানে কাজ করতেন। মাঝে মধ্যে টি অকশনের জন্যে প্রসিদ্ধ নীলহাট হাউসে যেতেন। কিন্তু দেখা গেল মৈত্রবাবুর অভিজ্ঞতার কাছে ওসব যেন কিছুই নয়। তিনি দাদাকে তার লেখা বইয়ে ফ্রেশ লুক অন ইন্ডিয়ান টি উপহার দিলেন আর চা চাষ সম্বন্ধে বললেন। 1815 সনে কর্নেল ল্যাটার নজন করলেন বুনো চা পাতা আপার আসামের অধিবাসীরা ব্যবহার করছেন। আবার 1823 সনে মেজর ব্রুস আবিষ্কার করলেন উত্তর পূর্ব আসামের আপার হিলে চা চারার শ্বাস হচ্ছে। কুইন অ্যানের রাজত্বে ইংল্যান্ডে চা পানের জনপ্রিয়তা বাড়ে, কিন্তু যখন চীন দেশে থেকে ওখানে চা সরবরাহ কমে যায় তখন ইংরেজরা অন্যদিকে খোঁজ নিতে শুরু করেন কোথায় এই চা পাওয়া যায়। আর এই করেই ভারতে চা চাষের প্রসার ঘটে। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক চীন দেশে এক কমিশন পাঠান। তাদের উদ্দেশ্য ছিল ওখান থেকে চায়ের বীজ সংগ্রহ করে আনা। শেষে তাদের আনা বীজ পাঠানো হলো দার্জিলিং, দেরাদুন, কাংড়া উপত্যকা আর নীলগিরি পাহাড়ে। দেশীয় চা দিয়ে প্রথম চা বাগানের পত্তন করলেন সি ব্রুস 1836 সনে। 1862 সনে আর টমাসের নেতৃত্বে চার প্রথম নিলাম শুরু হলো। কারো মতে টমাস মার্টিন অ্যান্ড কোম্পানির ইংরেজ কোম্পানি চা প্রথম নিলাম করেন 27/12/1861 সনে। মৈত্র সাহেব চায়ের কাপ হাতে নিয়ে ঝড়ের বেগে কথা বলে চলেছিলেন আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম। তিনি বলছিলেন, চা রয়েছে কত জাতের, কত রকমের। গোল্ডেন ফ্লাওয়ারি অরেঞ্জ পিকো, ফ্লাওয়ারি অরেঞ্জ পিকো, অরেঞ্জ পিকো, ব্রোকেন অরেঞ্জ পিকো, ফ্যান্ডিসং অ্যান্ড ডাস্ট। দাদা বললেন, আমার বাবার মুখে লোপচু আর পিকো ফেরার চায়ের কথা খুব শুনেছি। মৈত্রবাবু বললেন, কিন্তু এখন পৃথিবী জুড়েই সিটিসি ক্র্যাশ টিয়ার কার্ল পদ্ধতিতে তৈরি চা খুব জনপ্রিয়তা লাভ করেছে। মৈত্রবাবু তার চায়ের কাপ শেষ করে কাপটা নামালেন। বললেন, চায়ে ক্যাফিন থাকার জন্য শরীরে আরাম দেয়। এক কাপ চায়ে থাকে 10 গ্রেন প্রোটিন, যেখানে দৈনিক প্রোটিনের চাহিদা হচ্ছে 1300 গ্রেন। এক কাপ চা থেকে পাওয়া যায় 40 ক্যালোরি উত্তাপ। গ্রিন টিতে রয়েছে ভিটামিন সি। চা খেলে বাত নাও হতে পারে। মৈত্র সাহেবের সঙ্গে চা নিয়ে এমন সব আলোচনায় আমরা অনেক কিছু জানলাম। আমাদের খুব আনন্দ হলো। আমাদের দেশে কোটি কোটি লোক চা খান। রাস্তাঘাটে, দোকানে, বাজারে, বাড়িতে, রেল স্টেশনে, হাটে ঘাটে, মাঠে এই চা বিক্রি হয়। চা পাতা থেকে চা পানীয় তৈরি হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা কেন, সারা বছর ধরেই চায়ের চাহিদা রয়েছে। ইন এ হট ডে টেক এ কাপ অফ টি অ্যান্ড ফিল কুল। এসব কত পুরনো কথা, কিন্তু মনে হয় এসব যেন কালই শোনা। চা নিয়ে কোনো কথাই যেন পুরনো নয়, চা নিয়ে কোনো কথাই যেন শেষ হওয়ার নয়। আসলে এই বয়সে চা নিয়ে নতুন করে কিছু বলবার বা ভাববার সময় আমার থাকার কথা নয়, কিন্তু আবারও আমাকে সেই চা নিয়ে চিন্তা করতে বসতে হলো, ভাবতে বসতে হলো। ভাবতে হচ্ছে কেননা আমাদের আড্ডার বন্ধু লাখপতি অকৃততার মনোরঞ্জন সেন হঠাৎ মারা গেলেন। ওরকম হাসি খুশির উজ্জ্বল উচ্ছল প্রাণবন্ত একজন লোকের এমন করে চলে যাওয়াটা আমাদের অন্য বন্ধুরাও কেউ সহজভাবে মেনে নিতে পারলেন না। কেননা আমাদের বারবার মনে হলো, সন্দেহ জাগলো যে এই মৃত্যু স্বাভাবিক নয়, তার মৃত্যুর পিছনে কোনো রহস্য আছে। আমি কাউকে কিছু জানালাম না, কেবল তাপসকে আমার মনের কথা জানালাম আর ওর সাহায্য প্রার্থনা করলাম। বললাম, একটু খোঁজ নাও, দেখো, জানাও মনোরঞ্জন বাবুর মৃত্যুতে কে সব থেকে বেশি লাভবান হলো। ওদের কারোর কি কোনো ঋণ ছিল লোকের কাছে অথবা ব্যাংকে? ওদিকে আমিও মনে মনে প্রস্তুত হলাম এক দীর্ঘ লড়াইয়ের জন্য। আর আমার প্রথম কাজই হলো আড্ডার সব বন্ধুদের সব রকম ফুড হ্যাবিট, তাদের কথাবার্তা, শারীরিক অবস্থা সম্বন্ধে একটু ভাবনা চিন্তাও করা।
মনে পড়ল কেউ চায়ে 2 চামচ চিনি নেন তো কেউ চিনির ছোঁয়াও খাবেন না। কারোর পছন্দ দুধ চা, কেউ বা নিতেন অল্প দুধ, আবার কেউ বা চাইতেন লাল চা। কারোর পছন্দ লেবু চা, আবার কারোর অর্ডার হতো মশলা চা। কেউ চাইতেন লিকার চা। মনোরঞ্জনবাবু সেই দিক থেকে দেখতে গেলে বিশেষ কোনো ফরমাইশ ছিল না। তবে হ্যাঁ, অন্য সবাই যেখানে 2 কাপ বড়জোর 3 কাপ চা খেতেন, সেখানে উনি অনেক বেশি খেতেন। আসলে মনোরঞ্জনবাবু চা খোর ছিলেন, চা খেতে খুব ভালোবাসতেন। আমার এখন বেশ মনে পড়ল আড্ডার অন্য সদস্যরা আড়ালে আবডালে এ নিয়ে খুব হাসি ঠাট্টা করতো, বলাবলি করতো উনি কি বাড়িতেও আর কিছু খান না, অন্য কোনো খাবার? চা খেয়েই কি এত পয়সা করলেন উনি? বিয়ে থা করলেন না, এত পয়সা ওর খাবে কি? 12 ভূতে শেষ না করে দেয়। আমি মনোরঞ্জনবাবুর সুঠাম সুদেহী চেহারাটার কথা কল্পনা করি। ওই বয়সেও কীরকম হেঁটে চলে বেড়াতেন, কারোর কোনো সাহায্যই নেননি। এত ভালো স্বাস্থ্য ছিল, ডাক্তার কবিরাজদেরও ঘেঁষতে দিতেন না কখনো। আমার এবার মনে হলো আড্ডার একজনকে নিয়ে আমি বড্ড বেশি মাথা ঘামাচ্ছি। এটা ঠিক নয়। অন্যদের সম্বন্ধেও আমাদের ভাবা উচিত। কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। আসলে নেগেটিভ দিয়েই শুরু করে পজিটিভে পৌঁছানো বেশি বুদ্ধিমানের কাজ। তাদের সময় বাঁচে, কাজটাও বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি অন্যদের সম্বন্ধেও ভাবতে থাকলাম। কিন্তু দেখলাম হরিশবাবু, ননীবাবু, বিজয়বাবু, শ্যামলবাবু, বিধানবাবু, জনার্দনবাবু, নিজাম সাহেব, নঈন সাহেব, মিস্টার পিটার, কামরুদ্দিন সাহেব, এমনকি চায়ের দোকানের মালিক সরল আর তার সাকরেট কচি। না, এতদিনেও আমি কাউকে অসুস্থ হতে দেখিনি। এর মধ্যে কলকাতায় ম্যালেরিয়া হয়েছে, ডেঙ্গি হয়েছে, আরও কত আগডম বাগডম অসুখ এসেছে, কিন্তু কোনো রোগী ওদের ছুঁতে পারেনি। আমি এবার বেশ একটু চিন্তায় পড়ে গেলাম। এদের কারো কোনো রোগেরই হদিশ পেলাম না। তবে বিরাট একটা প্রশ্নচিহ্ন আমার চোখের সামনে দুলতে থাকলো। এত জোরে জোরে প্রশ্নটা দুলছিল যে আমি বেশ ভয় পেলাম। আমি 2 হাত দিয়ে চোখ মুখ ঢাকলাম। আর তখনই ডুবে যাওয়ার আগে আমি খড়কুটো ধরে ভাসতে চাইলাম। চকিতে মনে পড়ল ছোটবেলায় গুরুজনদের বলা সেই কথা, চা পান না বিষ পান, বেশি চা খেলে লিভার পচে যায়। তখন আর কে বাঁচাবে? ওই যারা চা বিক্রি করে তারা, সেই সাহেব কোম্পানি। আমার মনে হলো আমি বাঁচার জন্য বিরাট একটা বড় রসদ পেয়ে গেলাম। এবার আমায় আর পায় কে? অকৃততার কোটিপতি মনোরঞ্জনবাবুর মৃত্যু রহস্যর কিনারা সেই আমার দ্বারাই হবে। এসব ভেবে আমার মনে বেশ একটু ফুর্তি হলো। আমি আয়েশ করে গরম চায়ের পেয়ালায় চুমুক দিলাম। আর ঠিক তক্ষুনি তাপসের ফোন এলো। আমাকে বলল, তোমাকে অনেক কথা বলার আছে, মন দিয়ে সবটা শোনো, ছটফট করবে না। স্বাস্থ্য সচেতন মনোরঞ্জনবাবুর অনেক গোপন রহস্য আছে, আমি সেই রহস্যর সন্ধান পেয়েছি। তাপসের কথা শুনে আমি গভীর উত্তেজনায় টকবক করে ফুটতে থাকি। আমি যেন আর নিজেকে ধরে রাখতে পারবো না। আমি তাই মুখ ফসকে বলেই ফেললাম, তার মানে তুমি বলতে চাইছো ওর প্রিয় চা, সেই ওর মৃত্যুকে ডেকে টানলো? অত চা খাওয়া? তাপস আমার কথা শুনে কেবল বলল, হোপলেস। আরে সবটা কথা শোনো, তারপর কথা বলবে। শোনো, মনোরঞ্জনবাবু খুন হয়েছেন, ওকে খুন করা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র, প্রি প্ল্যান্ড, কোল্ড ব্লাডেড মার্ডার। আর করেছে ওরই আদরের এক ভাইপো আর তার সবুজ শয়নী। জ্যাঠার স্বাভাবিক মৃত্যু অবধি অপেক্ষা করতে পারেনি। 10-20 বছর অপেক্ষা করা, তার আগেই প্ল্যান করে পৃথিবী থেকে সে জ্যাঠাকে সরিয়ে দিতে চেয়েছে। টাকার লোভ দেখিয়ে বাড়ির কাজের লোককে হাত করেছে সে। আর না করেই বা কী করবে? বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে গিয়ে আর বড় মানুষই দেখাতে গিয়ে সে ধারে কর্জে একেবারে ডুবে গিয়েছে। তার সেখান থেকে বাঁচতে গেলে কোনো একজনকে তো মরতেই হবে, তাই না? তাপস একদমে তার লেকচার ঝেড়ে গেল। আমি বললাম, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি করে করলো? তাপস হাসলো আমার কথা শুনে, বলল, চা কেন, তুমি তো একটু আগেই বললে। আমি এবার আমতা আমতা করে বলি, আসলে মনোরঞ্জনবাবু অত চা খেতেন তাই আমি বলেছি, কিন্তু তুমি বলছো এটা প্রি প্ল্যান, ঠান্ডা মাথার খুন। এসব কথাই তো আমার মাথায় ঢুকছে না। উনি ভালোবেসে চা খেতেন, সেখানে ওই ষড়যন্ত্র, ওই ঠান্ডা মাথার খুন টুন কোথা থেকে আসছে?
তাপস এবার হো হো করে হেসে দিল, বলল, আমাদের মনোরঞ্জনবাবু এই ভালোবাসার মূল্য চোকালেন নিজের জীবন দিয়ে। আমি বললাম, তোমার কথার কিছুই আমার মাথায় ঢুকছে না, তুমি একটু সোজা করে বোঝাও। তাপস বললে, তোমার মতো বুদ্ধিমান কি এই সহজ কথাটা যে প্রথম থেকে বোঝাতে শুরু করতে হবে তা আমি বুঝিনি। নাও শোনো তবে। তাপস তার কথা আবারও শুরু করে। আমি মন দিয়ে কান খাড়া করে শুনি। তাপস বলছিল, আসলে মানুষ যা পায় তা নিয়ে কখনোই সন্তুষ্ট থাকে না। সে আরও কিছু পাওয়ার জন্য লোভ করে, আর এই লোভেরই একদিন একসময় মৃত্যু ডেকে আনে। এই কথায় বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু। মনোরঞ্জনবাবুর তেমন কোনো অভাব ছিল না। ভগবান বলো আর উপরওয়ালাই বলো, তিনি তাকে সব দিয়েছেন, স্বাস্থ্য, সম্পদ, দীর্ঘ জীবন, ঐশ্বর্য, মান সম্মান। কিন্তু তিনি আরও চাইলেন, আরও লোভ করলেন। তাকে আরও অনেক দিন, আরও অনেক বছর বাঁচতে হবে। তার জীবনে কোনো টেনশন নেই, কেননা তার সংসার নেই। ফলে অনেক বছর বেঁচে থাকা তার পক্ষে কোনো সমস্যাই নয়। কিন্তু ওতে তার মন ভুলল না, তিনি লোভী হয়ে পড়লেন। তাপস কথা বলতে বলতে থামল। তার ভাইপো জ্যাঠার এই মানসিকতার সঙ্গে পরিচিত ছিল। জ্যাঠাকে সে খুব ভালোই চিনত। তার জ্যাঠা যে দীর্ঘ জীবন পাওয়ার জন্য নানান সুলুক সন্ধান করেন, অনেক আয়ুর্বেদাচার্য আর হেকিমের সঙ্গে পরামর্শ করে নানান জড়িবুটি আর ওষুধ ব্যবহার করেন, সেসবও খবর রাখত সে। জ্যাঠার দুর্বলতাকেই সে তার যুদ্ধ জেতার প্রধান হাতিয়ার করল। আর একদিন সে তারই এক পরিচিতকে বাড়ি এনে হাজির, পরিচয় করিয়ে দিল জ্যাঠার সঙ্গে। আমার বন্ধু ডাক্তার PR মিন পরিমল রায়, MBBS ক্যাল, FRCS লন্ডন অ্যান্ড এডিনবার্গ। মনোরঞ্জনবাবু নবাগত পরিমলকে দেখে খুশি হলেন। অনেক কথা হলো। পরিমল শেষে বলল, আমি বসে থাকতে থাকতে দেখলাম আপনি অনেক চা খেলেন, তা 10-12 কাপ তো হবেই। তা এসব অর্ডিনারি চা না খেয়ে আপনি গ্রিন টি খান না কেন? তাতে তো অনেক বেশি উপকার। পরিমলের কথা শুনে মনোরঞ্জনবাবু খুব আগ্রহী হয়ে পড়লেন। বললেন, কেমন উপকার? এসব নামি দামি চায়ের থেকেও বেশি? পরিমল হাসতে হাসতে বললে, হ্যাঁ জেঠু, অনেক। যেমন ধরুন, গ্রিন টি খেলে কোলেস্টেরল কমে, ত্বক মসৃণ থাকে, মানে বাচ্চার গায়ের চামড়া, শরীরে ফ্যাট কমায়, দাঁত ভালো রাখে, ব্লাড সুগার কন্ট্রোল করে, অ্যালজাইমার্স আর পার্কিনসন্স রোগকে ঠেকিয়ে রাখে, আরও কত কি বলে শেষ করা যায় না। দিনে আপনি আরামসে 10-12 কাপ গ্রিন টি খেতেই পারেন। 4-5 মাস পরে ব্লাড সুগার টেস্ট করাতে পারেন, তখন সোডিয়াম পটাশিয়াম টেস্ট করাবেন, আর তখনই জানতে পারবেন আমি সত্যি বলছি না মিথ্যে। আমি বললাম, তুমি এই ডায়লগ জানলে কি করে? তাপস বলল, আমি CID অফিসার বলে পরিচয় দিতেই মনোরঞ্জনবাবুর বাড়ির কাজের লোক ছোট বড় সব কথাই গড়গড় করে বলে দিল। বলল, ওই ডাক্তার আর রন্টু দাদাবাবু বাড়ির বাইরে থেকে বেরিয়ে সে কি হাসির ধুম। ডাক্তার বললে, তোর জ্যাঠাকে কেমন টুপি পরালাম? কাজের লোক আরও বললে, আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম রন্টু দাদাবাবু ওই ডাক্তারের হাতে একটা খাম তুলে দিল। তাপস বললে, বুঝলে ভাইয়া, মনোরঞ্জনবাবু ওই ডাক্তারের ওষুধেই মরলেন, কিন্তু খুনিকে আজ তার কে ধরবে? আমাদের দেশের লোক কি এতই সচেতন? আমি খুব দুঃখ পেলাম মনোরঞ্জনবাবুর ওরকম শোচনীয় পরিণতির খবর পেয়ে। বললাম, আমাকে আরও একটু বুঝিয়ে বলবে? আমি নিজে তো সাবধান হবই, অন্যদেরও হুঁশিয়ার করে দেব। তাপস হাসলো আমার কথায়। বলল, সকালে খালি পেটে গ্রিন টি খেলেন মনোরঞ্জনবাবু, ওর পেটে আলসার হলো। সারাদিন উনি অনেক বেশি গ্রিন টি খেলেন। ফল একটাই, কিডনি আর স্বাভাবিক কাজ করতে পারল না। আবার বেশি গ্রিন টি রক্তকে পাতলা থাকতে দেয় না, হার্ট অ্যাটাক, স্ট্রোকের চান্স বেড়ে যায়, অ্যানিমিয়া হতে পারে গ্রিন টি বেশি খেলে। তাছাড়া আমি বললাম, মাপ করো ভাই, আর শুনতে চাই না। তুমি আর মনোরঞ্জনবাবু যা শিক্ষা দিলে।